আমাকে কষ্ট দেওয়া কি খুব বেশি জরুরি ছিল? কেন এমনভাবে কষ্ট দিলে? আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি কি করব বলেন? আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। এটা জেনেও যদি শুধু আপনার কষ্টের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিই, তাহলে সেটা আপনার সাথেই অন্যায় হবে। জানি তুমি আমাকে কখনো কোনো আশা দাওনি। জানি তুমি আমাকে কখনো কোনো আশা দেখাওনি। তুমি তো জানতেই না আমি তোমাকে ভালোবাসি। দোষটা আমারই ছিল। আমি নিজেই তোমাকে ভালোবেসেছি। তোমাকে পাওয়ার স্বপ্নটা আমি নিজেই দেখেছি। কিন্তু তোমার পরিবার আর আমার পরিবারের মধ্যে যা হয়েছে তার শাস্তি কি আমাকেও পেতে হবে? আমি তো তোমার কাছে তোমার কোনো ক্ষতি করিনি। ফারজানা যা করেছে তার জন্য আমি কেন তোমাকে হারাবো? কেন কেন তোমাকে হারাবো বলো? আপনাকে আমি ফারজানা হিসেবে দেখি না, কিন্তু আপনার পরিবারকে দেখলেই আমার অতীতটা মনে পড়ে। আমি চাইলেও সেই জায়গাটা এত সহজে ভুলতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? তোমার অতীতের ভুলের জন্য সারা জীবন আমাকে শাস্তি পেতে হবে? আমি জানি না, শুধু এইটুকু জানি, এখনোই আমি কোনো সম্পর্কের সিদ্ধান্ত নেয়ার অবস্থায় নেই। তুমি জানো না, কিন্তু আমি জানি। আমি তোমাকে ভালোবাসি। তাই তোমার কাছ থেকে কিছু না পেলেও এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। মীরা, কিছু বলো না প্লিজ। আজ আর কিছু শুনতে চাই না। আজ শুধু একটু কাঁদতে দাও। অনেকদিন ধরে নিজের ভেতরে সবকিছু আটকে রেখেছি। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মীরা আমার সামনে দাঁড়িয়ে বুকে মাথা রেখে কাঁদতেই থাকলো। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা আমার কাছে ছিল না, কারণ তার কষ্টটা আমি বুঝতে পারলেও সে কষ্টের সমাধান দেওয়ার মতো ভালোবাসা আমার ভিতরে নেই। বেশ কিছুক্ষণ পরে কান্না থামিয়ে এবার শক্ত করে জড়িয়ে ধরলো। এম- এমন মনে হচ্ছে আমি কোথায় পালিয়ে যাচ্ছি, আর আমাকে সে ধরে রাখার জন্য শক্ত করে ধরেছে। কেন এমন হলো? এই কেনর উত্তর কখনো খুঁজে পাবো না। শুধু ভালোবাসি, খুব ভালোবাসি। কেন তুমি বোঝো না? কেন অন্যের শাস্তি আমাকে দিচ্ছ? তোমাকে ভালোবাসাই কি আমার সব থেকে বড় অপরাধ? আমি কোনো জবাব দিচ্ছি না। বলতে ইচ্ছে করলো, আমি তো বলিনি ভালোবাসতে। আমি তো কখনো আশা দেইনি। আমি তো আমাকে নিয়ে স্বপ্ন দেখতে বলিনি। আপনি তো নিজে থেকেই করেছেন। আমাকে ভালোবেসেছেন, অপেক্ষা করেছেন, স্বপ্ন সাজিয়েছেন। কিন্তু সমস্ত কথা ঢোক গিলে হজম করে নিলাম। এমন ভালোবাসা আমি পাবো? কিভাবে এমনভাবে ভালোবাসতে পারে আমার জানা নেই। ধীরে ধীরে ছাড়িয়ে দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, সত্যি কি আপনার এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি? কিছু বলল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমাকে সময় দিন, আপনি ফিরে যান। কিছু বলছে না, শুধু চোখ থেকে পানি ঝরাচ্ছে। আবারও চোখের পানি মুছে দিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বললাম, ভালোবাসা অদ্ভুত। আমরা যাকে চাই তাকে পাই না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে। মাথা উঠিয়ে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর ফিরিয়ে দেব না। এবার ডুকরে কেঁদে উঠল। কতক্ষণ জড়িয়ে ধরেছিলাম বলতে পারবো না। ফোন ভাইব্রেশন হচ্ছে। আমার না, মীরার ফোন ভাইব্রেশন হচ্ছে। একে অপরকে ছেড়ে দিলাম। মীরা চোখের পানি মুছে ফোন রিসিভ করলো। আমি বিছানায় এসে বসলাম। ভাইয়া বলো। আমরা চলে গেলাম, পাশের রুম বুক করে নিয়েছি, ওখানে থেকে যান। আরে না, আমি তো এক্ষুনি চলে আসতাম। শুধু শুধু রুম বুক করলাম। আরে সমস্যা নেই, আমি আর আব্বু রিসোর্ট থেকে বেরিয়ে গেছি, সকালে গাড়ি পাঠিয়ে দেব, চলে আসিস। ওকে, কিন্তু রুমের চাবি? কষ্ট করে রিসেপশন থেকে চাবিটা নিয়ে যান, প্রাইভেসির জন্য কাউকে চাবি দিতে। ওকে, ধন্যবাদ। বাই। মীরা কল রেখে আমার দিকে তাকালো। চেহারায় কেমন লজ্জা। আর ইউ ওকে? হুম, চলো রিসেপশন থেকে একটু হেঁটে আসি। হুম, চলুন। এসি অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে লক করে দুজনে রিসিপশনে এলাম। রিসিপশনে এসে রিসেপশনিস্টকে বলতেই চাবি পেয়ে যাই। দুজনে হাঁটতে বেরোলাম। দুজনে পাশাপাশি চুপচাপ হাঁটছি।
মীরা ম্যাম আরও পাশে এসে আমার হাত ধরল। আমিও রিজেক্ট না করে হাতের মুঠোয় তার হাত নিলাম। এমনভাবে আবারও কারো হাত ধরবো ভাবিনি। তুমি কি ঢাকায় থাকবা? যদি ঢাকাতে থাকো তাহলে আমি কোথায় থাকবো? আপনি কি চাচ্ছেন? আপনি ঢাকায় থাকবেন না চট্টগ্রামে থাকবেন? এত সুন্দর একটা জব কিভাবে হাতছাড়া করে দিব? আমি নতুন কোনো বিজনেস শুরু করি, কতদিন তাদের বিজনেসে শ্রম দিব? আমার কাছে বিজনেস করার টাকা নেই। আপনি চাইলে শুরু করতে পারেন। আমার যা জমানোর টাকা ছিল তা পাওনাদারদের দিয়েই শোধ করে দিয়েছি। আমি আপনাকে পয়সা দিয়ে পার্টনার হতে পারবো না, তবে আপনার বিজনেসে সাহায্য করতে পারি। আমার কথা শুনে মীরা দাঁড়িয়ে গেছে। আমি দাঁড়িয়ে ঘুরে বললাম, কি হলো? কি? আমার শুরু করেছো? এসব কি? আমি কি ভুল বলেছি? ওইসব কিছু আপনারই, ওগুলো তো আমার না। আপনার টাকা পয়সা আমার কিভাবে হবে? তুমি কি এখন ঘুমোতে পারছো না? আমি চাই তুমি আমার সাথে থাকো, শুধু চাকরি করে নয়, আমার পাশে থেকে। পাশে থাকা আর কারো টাকায় নিজের বিজনেস দাঁড় করানো এক জিনিস নয়। আমি আপনার টাকা নিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারবো না। তাহলে আমার টাকা তোমার কাছে এতটাই পর মনে হয়? টাকা পর না, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর যদি আপনার টাকায় ব্যবসা শুরু করি, কাল কোনো সমস্যা হলে আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হবে। তুমি সবকিছু এত কঠিন করে দেখো কেন? কারণ জীবন আমাকে সহজভাবে কিছু দেয়নি। যেটা হারিয়েছি সেটা আবার কারো দয়ায় ফিরে পেতে চাই না। আমি দয়া করছি না, আমি তোমাকে সাহায্য করতে চাই। জানি, আর সেই কারণেই আপনার সাহায্যটা নিতে আরও বেশি দ্বিধা হচ্ছে। মীরা কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে আমার হাতটা ধরে বলল, তাহলে একটা কাজ করো, আমার টাকা তোমার টাকা না, কিন্তু আমার সাথে থেকো। ব্যবসাটা আমি করব, তুমি শুধু আমাকে গাইড করবে। তোমার মেধা আর পরিশ্রমের মূল্য আমি দেব। এটাকে দয়া ভাববে না। আপনি এত সহজে ছাড়বেন না, তাই তো? না, তোমাকে এতদিন ভালোবেসে অপেক্ষা করেছি, এখন যখন তুমি নিজে থেকে আমার হাত ধরেছো, তখন এত সহজে ছাড়বো না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা, আগে ব্যবসার প্ল্যান করি, তারপর দেখা যাবে কতদূর কি করা যায়। মীরার মুখের সঙ্গে সঙ্গে সেই পরিচিত হাসিটা ফিরে এলো। মুখে হাসি এনে বলল, এই তো, এখন মনে হচ্ছে আমার আকাশকে একটু একটু করে ফিরে পাচ্ছি। আবারও শুরু করলেন, হুম, কারণ এবার কিন্তু আমাকে থামানোর মতো কোনো অধিকার আপনার নেই। আবার হাত ধরে হাঁটতে শুরু করি। অন্যদিকে বউ, ও বউ, এমন রেগে আছো কেন? আমি আবার কি করলাম? কি করে রেখেছো ভুলে গেছো? পারভেজ আলম যে কন্ট্রাক্ট করেছিল সেই কন্ট্রাক্ট আকাশ আহমেদ নেই দেখে ক্যান্সেল করে দিয়েছে। তোমার জন্য কয়েকটা কাজ হাতছাড়া হয়ে গেল। ইচ্ছে করছে তো। এই আকাশের বাচ্চা আমার জীবনটাকে কয়লা করে দিল। আকাশই করছে, ওই করছে। মায়েরগুলোর কথা মনে হচ্ছে ভুলে গেছো। তার কাজ ভালো, লোক ভালো, তো তার প্রশংসা করবে না? না, তুমি আমার সামনে ওর নাম নিবা না। ওর নাম শুনলেই মাথায় রাগ উঠে যায়। ইচ্ছে করছে। ওকে, ওকে বলবো না। শালা, আমি এখন ওদের মাঝে ভিলেন? এই স্টোরির হিরোকে আমি নাকি সে? আরে এখন কোথায় যাচ্ছ? সত্যি বলছি, আর আকাশের নাম তোমার সামনে বলবো না। দাঁড়াও। নিশান রুম থেকে বেরিয়ে যাই। আরিশা ম্যাম তো উঠে তার পিছনে পিছনে যেতে শুরু করলো। আমরা কিছুক্ষণ পরে যে যার রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে স্বপ্নের কারণে ঘুমটা ভেঙে গেল। বেশি না, ভিজে গেছে, তাই গোসল দিতে হবে। স্বপ্নে কে ছিল জানতে চাইবেন না। উঠে গোসল করে নিলাম। শালার কপাল মাইরি। গোসল শেষ করে শার্ট পরছি, দরজায় টোকা পড়ল। সম্ভবত মীরা ম্যাম আছেন। তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। মীরা ম্যামই আছেন। আমার দিকে তাকিয়ে বলে, তুমি কি গোসল করেছো? সকাল সকাল গোসল করার কারণটা কি? ছেলেদের সকালের গোসল করার কারণ জিজ্ঞেস করা উচিত নয়। আমার কথা শুনে মাথায় হাত দিয়ে রেখে আমার দিকে তাকালো। স্বপ্নে কোন ডাইনি ছিল? আমি এই বিষয়ে কোনো কিছুই বলতে চাই না। এগুলো বলার জিনিস নাকি? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো মেয়ে ছিল। বলো, কে ছিল? স্বপ্নের চরিত্রের আবার পরিচয় দিতে হয় নাকি? হ্যাঁ, আমার কাছে হয়। বলো, কে ছিল? আমি বলবো না। বলবে না? জি। ঠিক আছে,
না বললে তোমার খবর আছে। মনে মনে বললাম, সত্যি বললেও বিপদ, মিথ্যা বললেও বিপদ। অন্য কেউ ছিল বললে পিটুনি, আবার আপনি ছিলেন বললে আলাদা একটা লজ্জা। এই মেয়ের সামনে সত্যবাদ এই মেয়ের সামনে সত্যিবাদী হওয়াটাও বিপজ্জনক। চুপ করে আছো কেন? আপনি ছিলেন। সত্যি? জি, আপনি। তাহলে এতক্ষণ বলতে সমস্যা কোথায় ছিল? লজ্জা লাগছিল। ও, তাই নাকি? মনে মনে বললাম, বেঁচে গেছি। এখন আর স্বপ্নের আসল চরিত্র প্রকাশ করা যাবে না। ওটা কি ছিল আমিও তো ঠিকভাবে বুঝতে পারিনি। যার ফেস ছিল সেটাও অস্পষ্ট। আপনাকে কিভাবে বলবো? যাই হোক, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে নাস্তা করতে হবে। বেচারি লজ্জায় লাল হয়ে আছে। এবার চলো, নাস্তা করতে হবে। হুম। তারপর দুজনে নাস্তা করে নিলাম। আরও কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করার পর মীরাকে নিতে গাড়ি এলো। মীরা চলে যায়। আমি রুমে এসে রিলস দেখতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে আব্বু, আমি আমার নিজের একটা বিজনেস শুরু করতে চাই। কেন, আমাদের এই বিজনেসের কি সমস্যা? তোরা ভাই বোনের তো সব কিছুই। তা ঠিক আছে, ভাইয়ার ফ্যামিলি আছে, তার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, আমারও একদিন ফ্যামিলি হবে। এখন সবকিছু ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কি হবে তার নিশ্চয়তা তো নেই। আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। এগুলো কি আকাশের কথা? সে কি তোকে এইসব পরামর্শ দিয়েছে? সে কেন এসব বলতে যাবে? আমি নিজেই ভেবেছি। আর তোমার এমন কেন মনে হচ্ছে যে আকাশ আমাকে এসব পরামর্শ দিয়েছে? হঠাৎ করে এইসব বলছিস, তাই জিজ্ঞেস করছি। এভাবে আমাদের বিজনেস ভাগ করে দিতে চাস? আমি কোথায় বিজনেস ভেঙে দিতে চাইলাম? আমি শুধু বলেছি আমি নিজের একটা বিজনেস শুরু করব, নিজের একটা পরিচয় তৈরি করব। তোকে বিজনেসের জন্য টাকা দিতে গেলে তোর ভাই আর ভাবি হয়তো বলবে এটা তোর পাওনা হিসেবে দিয়ে দেওয়া হলো। পরে বলবে আমাদের সম্পত্তি থেকে তুই আর কিছুই পাবি না, এখন যা পাচ্ছিস এটাই তোর অংশ। আজ হোক বা কাল হোক, তোমার সম্পত্তির 1/3 তো আমি পাবই। যদি সেই হিসেবেই এখন আমাকে আমার অংশে টাকা দিয়ে দিতে চাও, তাহলে পরবর্তীতে আবার কেন চাইবো? এ ব্যাপারে তোর ভাইয়ের সঙ্গে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত জানাবো। ওকে, তুমি তোমার কাজ করো, আমি এবার আম্মুর সাথে কথা বলবো। মীরা স্টাডি রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখন ফারজানার সাথে দেখা। ফারজানা ইয়ার্কি করে বলে, ফুপি, এসব কি শুনছি? যাকে আমি রাস্তার কুকুর ভেবে ছেড়ে দিয়েছিলাম তাকে নাকি তুমি বিয়ে করছো? তোমার রুচিতে বাদলো কিভাবে? মীরা চোখ রাঙাতেই ফারজানার মুখের হাসি মিলিয়ে গেল। মীরা গম্ভীর গলায় বলল, তোদের মাঝে কি ছিল না ছিল ওসব অতীত, তবে ভবিষ্যতে সে তোর ফুপা হবে। মুখ সামলে কথা বলবি এবং খুব ভদ্র আচরণ করবি। যদি অভদ্রতা করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, গট ইট? মীরা ম্যাম পাশ কাটিয়ে চলে গেল। ফারজানা বিড়বিড় করে বলল, হ্যাঁ, ভদ্র আচরণ করব, সুযোগ পেলে অপমান করতে ছাড়বো না, কিন্তু আমি আমার এক্সকে ফুপা বলবো? না না, কখনোই না। কিন্তু না, থাক, কিছু না। দিন গড়িয়ে রাত হলো। আমার দিনটা এদিক সেদিক ঘোরাঘুরি করেই কেটে গেল। রাতে একসাথে বিজনেস করতে সমস্যা কোথায়? দেখো ভাইয়া, আমাদের মাঝে সম্পর্ক এখন পর্যন্ত ঠিক আছে। আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক নষ্ট করতে চাই না, কোনো দিনও চাইবো না। কিন্তু আমি ভবিষ্যতের কথা ভাবছি। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যে কোনো সমস্যা হবে না তার নিশ্চয়তা কি? আর সবচেয়ে বড় কথা, আমি চাই আমার নিজের একটা পরিচয় থাক। আমি আমার নিজের পরিচয়ে কিছু করতে চাই। তোর কথা বুঝতে পারছি, চিরকাল তো সব কিছু একই রকম থাকে না। ভবিষ্যতে কিছু নিয়ে ঝামেলা হতেই পারে, তবে আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই এসব নিয়ে আর চিন্তা করিস না। আমি তো ওই ভবিষ্যতের কথাই চিন্তা করছি। আমি এখনই সম্পত্তি ভাগের কথা বলছি না, আমি শুধু বিজনেস শুরু করার জন্য কিছু চাইছি। তুই কেমন বিজনেস করার কথা ভাবছিস? আর্কিটেক্ট বিজনেসের কথা ভাবছি। আর আমি চাই আমার হবু বড় যেন আমার পাশে থেকে এই বিজনেসে আমাকে সাহায্য করতে পারে। নিশ্চয়ই ছোট লোক ফুপির মাথায় এসব ঢুকিয়েছে, না হলে ফুপি হঠাৎ করে এসব কথা কেন বলবে? ফারজানার কথা শুনে উপস্থিত সবাই তার দিকে তাকালো। মীরা ম্যাম তো রেগে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। তোকে বলেছি না আমার বিষয়ে নাক গলাবি না? তোকে আমাদের বড়দের মাঝে থাকতে কে বলেছে?
তুই হঠাৎ করেই এসব বলছিস, তাই আমাদের সন্দেহের তীর আকাশের দিকে যাবে। এটাই স্বাভাবিক। এর আগে তো কখনো তুই এসব কথা বলিসনি। শুধু শুধু সন্দেহ করছো। আমি আবারও বলছি, আকাশ আমাকে এসব নিয়ে কিচ্ছু বলেনি। এইসব নিয়ে তাদের মধ্যে বেশ কিছু আলোচনা চলল। শেষ পর্যন্ত এসে দাঁড়ালো যে আমাদের এই আর্কিটেক্ট কোম্পানি আছে, ওটাই তোর হচ্ছে। আমি এই কাগজপত্র তৈরি করতে বলে দিচ্ছি। দাদু, এই ছেলেকে এই বাসার জামাই বানাবে? এই ছেলের কি যোগ্যতা আছে ফুপুর বড় হওয়ার? তুই এসব নিয়ে কখন থেকে চিন্তা করতে শুরু করলি? আরে আপুর হবে না তো কার হবে? এক্স বয়ফ্রেন্ড, এক্স ফিয়ন্সে ছিল বলে কথা। সমস্যা হচ্ছে না? হয়তো ব্যথা হচ্ছে। যেখানে এক সময় বর বলে ডাকতো, সেখানে এখন ফুপা বলে ডাকতে হবে। তোর মুখ বন্ধ কর, না হলে তোর মুখ সেলাই করে দিব। আমার কোনো কিছুই হচ্ছে না। তা তো দেখতেই পাচ্ছি। যাকে একসময় দুলাভাই বলে ডাকতাম, তাকে এখন ফুপা বলে ডাকতে হবে। ভাগ্যের কি লিখন। ফুপি, তুমি ঠিক কাজ করেছো তো? ঠিক করেছে মানে? কি ঠিক করেছে? তোমাকে বলতে হবে নাকি? চোখের সামনে নিজের এক্স বয়ফ্রেন্ডকে দেখবে, তাও আবার ফুপার পরিচয়। আহা, কি ব্যথা। রায়হান, কুত্তা, তোর কপালে অনেক দুঃখ আছে। জি ফুপা, না মানে আপু বলো। তুই? আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না। তো ফুপি, বিয়ে কবে করছো? কতদিন পর কারো বিয়ের দাওয়াত খাবো, কি আনন্দ। আর কিছুদিন যাক, আমি এখন রুমে গেলাম, বাই। মীরা ম্যাম ওখান থেকে উঠে তার রুমে চলে যায়। এদিকে বসে বসে ভাবছি, এমনভাবে কতদিন এখানে থাকবো। একদিন গেলেই ৬,০০০। একটু সস্তা রুম বুক করতে হতো। 2 দিনে 12,০০০ শেষ। তাড়াতাড়ি আমাকে একটা বাসা খুঁজতে হবে। বাকি যা আছে তা খরচ করলে চলবে না। কিছু সেভিংস রাখা প্রয়োজন। কখন কি হয়ে যায় তার ঠিক আছে। ফোনের রিংটোনে ভাবনায় ছেদ পড়ল। দেখি মীরা ম্যামের ফোন। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিনার কি হয়েছে? জি, আপনার? হুম। এই যে মশাই, আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে সাহায্য করতে হবে। আমি বিজনেসের টাকা চাইতে আব্বু জিজ্ঞেস করলেন কি বিজনেস করব। আমি বললাম মার্কেটের। আমি এই জন্য এই বিজনেসের কথা বললাম, কারণ আপনাকে আমার প্রয়োজন। তখন আব্বু আর ভাইয়া বললেন ওই পুরো বিজনেস আমার নামে লিখে দেবেন। তারপর আমি আমার মতো করে এটাকে সাজাতে পারবো, মানে সব কিছুতেই আমার হুকুম থাকবে। আব্বু ভাইয়া আমার বিজনেসে নাক গলাতে আসবে না। জি, বুঝলাম। আমি আপনাকে কিভাবে সাহায্য করব? কোন পদ আমার জন্য বরাদ্দ? আর কত বেতন? বেতন কম হলে কিন্তু আমি আপনার সাথে নেই। আরে একটু তো দয়া মায়া করেন, নতুন বিজনেস। আপনি যদি এমনভাবে বলেন তাহলে কিভাবে হয়? আর তুমি কি সব কিছুতেই টাকা খোঁজো কেন? অবশ্যই, টাকা ছাড়া তো জীবন চলে না। আমি তোমাকে কোম্পানির পার্টনার বানাতে চাই, আর তুমি বেতনের হিসাব করছো? আগে শর্তগুলো শুনেন, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। তাহলে বলো তোমার শর্ত কি? শর্তের তালিকা কিন্তু অনেক বড়। বলো শুনি। প্রথম শর্ত, অফিসে আমার উপর কোনো বশগিরি দেখানো যাবে না। ও আচ্ছা, তাহলে আমি কি করব? আপনি শুধু কোম্পানির মালিক হয়ে থাকবেন। আর দ্বিতীয় শর্ত? অফিসে ঝাড়ি দেওয়া যাবে না। তাহলে ভুল করলে। সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। তৃতীয় শর্ত? বেতন সময় মতো দিতে হবে। আচ্ছা, আর? বছরে 2 বার বেতন বাড়াতে হবে। কি, বছরে 2 বার? অবশ্যই, নতুন কোম্পানি, নতুন নিয়ম। আর কিছু আছে? আছে, অফিসে চা, কফি আর নাস্তার ব্যবস্থা করতে হবে। আর কিছু? দুপুরে ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। আর কিছু? বছরে অন্তত 1 মাস ছুটি দিতে হবে। তুমি চাকরি করতে আসবে নাকি আমাকে দেউলিয়া করতে আসবে? দুটোই হতে পারে। আর কোনো শর্ত আছে? আছে, তবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলো। রাগ করে আমাকে ঝাড়ি দেওয়া যাবে না। তাহলে রাগ হলে কি করব? 5 মিনিট পরে এসে কথা বলবেন। আর যদি খুব বেশি রাগ হয়? তাহলে লিখিত আবেদন জমা দিতে হবে। আমি ভেবে দেখব
আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্ত মেনে নিলাম, এত সহজে রাজি হয়ে গেলেন? কারণ কোম্পানির মালিক আমি, কিন্তু কোম্পানিটা শুরু করছি তোমাকে পাশে রাখার জন্য। আর শর্ত না মেনে কি উপায় আছে নাকি? আর সব থেকে বড় কথা, একটা গাড়ি দিতে হবে এবং একটা ফ্ল্যাট দিতে হবে। আরে বাস, এগুলো কি তুমি আমার থেকে বিয়ের যৌতুক চাচ্ছ নাকি? আরে না না, আপনার কোম্পানিতে চাকরি করব, তার জন্য এগুলো ঘুষ। বিষয়টা পুরো উল্টো হয়ে গেল না? আমার ক্ষেত্রে এমন হবে, সবার ক্ষেত্রে তো নয়। তাহলে তোমাকে চাকরি দিতে গেলেই আমার সর্বনাশ হয়ে যাবে। আমার তো দেখি বিজনেস শুরু করার আগেই শেষ করতে হবে। অবশ্যই, একজন দক্ষ আর্কিটেক্টের অনেক চাহিদা থাকে। তুমি আর্কিটেক্ট কম, সুযোগ সন্ধানী বেশি। দেখেন, আমি আগে থেকেই সব শর্ত পরিষ্কার করে দিচ্ছি, পরে যেন বলতে না পারেন যে আমি কিছুই জানাইনি। আচ্ছা, আর কোনো দাবি আছে? আছে। আবার কি? অফিসে কোনো বিষয় নিয়ে ঝাড়ি দেওয়া যাবে না। তাহলে বাসায় এসে ঝাড়ি দিতে পারবো? 1 মিনিট, আমরা তো অফিসের চুক্তি নিয়ে কথা বলছি, বাসার বিষয়টা কোথা থেকে এলো? আচ্ছা, অফিসের শর্ত তো অনেক শুনলাম, বাসার শর্ত কি কি হবে? বাসার শর্ত আলাদা। বলো শুনি। 1 নাম্বার, ঝাড়ি দেওয়া যাবে না। বাতিল। আমি তো এখনো পুরোটা বলিনি। তবুও বাতিল। 2 নাম্বার, রাগ করে মারধর করা যাবে না। তাহলে রাগ হলে কি করব? শান্তভাবে আলোচনা করতে হবে। এটা নিয়েও পরে আলোচনা করা যাবে, পরেরটা বলো। 3 নাম্বার, আমার খাবারের উপর কোনো পরীক্ষা নিরীক্ষা চালানো যাবে না। মানে? আজকে ঝাল, কালকে তেতো, পরশু লবণ ছাড়া এগুলো চলবে না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? অবশ্যই। আচ্ছা, এরপর? 4 নাম্বার, আমার ঘুম নষ্ট করা যাবে না। তাহলে সকালে কে ডাকবে? দরকার হলে অ্যালার্ম ডাকবে। আর যদি অ্যালার্মও কাজ না হয়? তাহলে সেদিন অফিস বন্ধ থাকবে। আর কোনো শর্ত আছে? আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা এখনো বলিনি। বলো। রাগ করে কিন্তু বাসা থেকে বের করে দেওয়া যাবে না। ও আচ্ছা, তাহলে তুমিও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। 1 মিনিট, এটা তো আমার শর্তের তালিকায় ছিল না। এখন থেকে থাকবে। এটা অন্যায়। সংসারের এটাই নিয়ম মিস্টার আর্কিটেক্ট। তবে যতখানি বুঝলাম, তোমাকে হায়ার করতে গেলে আমার বিজনেস করার প্ল্যানিং ক্যান্সেল করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে যেতে হবে। আরে না রে, আরেকটা কথা, আমার বেতন অগ্রিম দিতে হবে, কারণ পকেটের টাকা নেই। আর এখানে যে খরচ, 2 রাতে 12,000 শেষ। আর আমাকে তাড়াতাড়ি বাসা খুঁজতে হবে, না হলে দেখা গেল সব জমানো টাকা শেষ। তাই তুমি এক কাজ করো, গুলশানে আমাদের একটা বাস আছে, ওখানে চলে যাও। আর বনানীতে অফিস। ভাড়া কত দিতে হবে? ভালোবাসা দিবা, তাহলেই হবে। ঘুমান এখন, আর আমিও ঘুমাই। আগামীকাল দুজনে একসাথে ওই বাসায় যাব। আমারও ঘুম পাচ্ছে। গুড নাইট। জি, গুড নাইট। ফোন কেটে দিল। আমি ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মানুষ প্রেমে কত পাগল হলে এমন করে। ওহ, কারে বলি, আমিও তো এমনই ছিলাম। তার জন্য সব কিছু করতাম, দামি দামি গিফট দিতাম যেন খুশি হয়। আর তার খুশির জন্য কত কিনা করেছিলাম, তার খুশির জন্য কত কিনাই করেছিলাম। তারপর একটু ল্যাপটপ ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়ি। পরের দিন মীরার সাথে গুলশানে এলাম। বাসা তো বেশ বড় এবং সুন্দর, বড় বড় মানুষ, বড় সড়ো ব্যাপার। আমি একা থাকবো এখানে? এই বাসা আমার এবং তোমার, দুজনে একসাথে এই বাসায় থাকবো। তারপর বাচ্চা হলে তারাও থাকবে। আসো বাসার ভেতরে যাই। কেয়ারটেকার বাসার মেইন দরজা খুলে দিল। বেশ সুন্দর। আহ, আমাদের একসময় এমন বাসা ছিল, দুজনের জন্য এত বড় বাসা। ডুপ্লেক্স বাসা, বড় হবে না তো ছোট হবে নাকি? ঘুরে ঘুরে উপরের একটা রুমে এলাম। এই রুম ঠিক আছে? আমারও বেশ পছন্দ হয়েছে। আপনার খুশ পেয়েছেন? জি, গাড়ি দিবেন না? আমার কথা শুনে মীরা একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই মনে হলো আমি কোনো বিপদে পড়েছি। এই চোখ দুটো খুবই বিপজ্জনক। একবার তাকালে বের হওয়ার উপায় নেই। মনে হচ্ছে কোনো গভীর ঝিলে পড়ে গেছি। সাঁতারও জানি না, আবার ডুবতেও খারাপ লাগছে না। আমাকে পেয়ে গেছেন মানে সব পেয়ে গেছেন। তো শুভ কাজটা কবে সারতে চাইছেন? শুভ কাজ মানে? আমাদের বিয়ে।
বিয়ের কথা শুনতেই লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কবে হবে সেটা নিয়ে আমার কোনো নির্দিষ্ট সময় নেই। আজও হতে পারে, আগামীকালও হতে পারে, আবার 1 মাস পরেও হতে পারে। তার মানে আমি প্রস্তুতি নেওয়া শুরু করতে পারি? কিসের প্রস্তুতি? বিয়ের প্রস্তুতি। আর কিসের? এত তাড়া কিসের? অনেক বছর অপেক্ষা করেছি, এখন আর অপেক্ষা করতে ভালো লাগছে না। তাহলে তো ব্যাপারটা বেশ গুরুতর। একদম, তুমি পালানোর আগেই বিয়েটা করে ফেলতে হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমাকে ভালোবাসেন নাকি আমাকে পাহারা দিতে চান? দুটোই, কারণ আমি তোমার রক্ষক হব এবং আমি তোমারই ভক্ষক হব। বলেই আমার বুকে মুখ লুকিয়ে নিল। আমারও বেশ লজ্জা করছে, কারণ এই প্রথম এমন কিছু কথা ফেস করছি। ইয়া আল্লাহ, বড় অনুষ্ঠান ছাড়া তো আপনার বিয়ে দিচ্ছে না, তাই না? তা তো অবশ্যই। আমাদের মেয়ে আদরের ছোট বোন। বিয়ে রেজিস্ট্রি করে বিয়ে পড়িয়ে রাখা যায়, আর অনুষ্ঠান পরে। ধরে বসিয়ে বললাম, তা বুঝলাম। ধরে সরিয়ে বললাম, তা বুঝলাম। আপনার পরিবারের সঙ্গে কথা বলে ডিসকাস করেন। আমার তো কেউ নেই যে তাকে বলতে হবে। আমার মর্জির মালিক আমি। হুম, আজকে এই বিষয়ে সবার সাথে কথা বলবো, কিন্তু এখন তুমি কি করবা? আমি ভাবছি আশপাশটা ঘুরে দেখব। আমার হাত ধরলো, বুঝলাম আমার সাথে যাবে। তারপর দুজনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মীরা চলে যাই, কারণ তার বাবা ফোন দিয়েছিল দুপুরে। নাও, সমস্ত পেপারে সাইন করে নাও, আর আগামীকাল আমি গিয়ে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিব। অবশ্যই একটা পার্টির আয়োজন করা হবে। ওকে, আব্বু তো ঠিক আছে, কিন্তু কর্মী খরচ থেকে আর যা যা খরচ, তার কি হবে? কোম্পানির ফান্ডে কিছু আছে কি? সেগুলো তোকে ভাবতে হবে না। আকাশ কি কিছু বলেছে বিয়ের বিষয়ে? হুম, বলেছিল তার কোনো সমস্যা নেই। আজকে বিয়ের কথা বলি তাহলে আজকেই, কারণ তার তো পরিবারটাই নেই। আর সেলফিশ আত্মীয় স্বজনদের কি বা বলবে? যারা দুঃখের সময় পাশে ছিল না, তাদের সুখের সময় কেন বলবে? তুই আমার একমাত্র মেয়ে। জাঁকজমক ছাড়া বিয়ে প্রশ্নই আসে না। আগে বিজনেসের বিষয়টা ক্লোজ করিনি, তারপর বিয়ে। হুম, তোমার ছেলের বউ কিছু বললো না? এটা হজম হচ্ছে না। আমার সামনে কি বলবে? তার সেই সাহস আছে। আর তুই তোর পাওনা নিলে কেন বলবে? এগুলো তোর অধিকার। সময় গড়িয়ে রাত হলো। রাতে ফারজানা, তুই নাকি গুলশানের বাসায় বন্ধু বান্ধবদের নিয়ে অনেক পার্টি করিস? করতেই পারি। আজকের পর থেকে ওখানে যাওয়া বন্ধ। ওখানে আর পার্টি করা হচ্ছে না, কারণ ওখানে আমি শিফট হচ্ছি। ফারজানা কিছু বলতে যাবে, কিন্তু মীরা ম্যামের চোখের দিকে তাকাতেই তার কথা গলাতেই আটকে গেল। ফুবি তাহলে বিয়ে সানাই বাজছে বলো? তোমার থেকে তো আমার বেশি খুশি হচ্ছে। বাই দ্য ওয়ে, আগামীকাল অফিসের পার্টিতে আমিও তোমাদের সাথে যাব। আপু, তুই যাবি? ইচ্ছে নেই। আহা, চল চল। তুই তো এইসব ভুলেও মিস করিস না। ওহ, বুঝেছি, তোর এক্স বয়ফ্রেন্ডও থাকবে। তার মুখোমুখি হতে হয়তো তোর লজ্জা করবে, তাই যাবি না। দেখ, একদম ভালো হচ্ছে না, আমাকে খোঁচা দেওয়া বন্ধ কর। রায়হান দাদু ভাই আমার, ফারজানাকে এমন ভাবে খোঁচানো বন্ধ করো। সবসময় ওর পিছনে লেগে থেকেছ। রেগে গিয়ে কখন মেরে দিবে ঠিক নেই। পরের দিন সকাল 11টা। বাসার সামনে এসে একটা গাড়ি থামলো। আমিও বেরিয়ে এলাম। বাসা থেকে বের হতেই বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। আমি মীরার পাশে উঠে বসলাম। তারপর 15 মিনিট পর অফিসে চলে আসি। ভিতরে আসতেই দেখি পুরো অফিস বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। কি রে, কারো কি বিয়ে নাকি? ওহ, আজকে তো এই কোম্পানির বিয়ে। কনফারেন্স রুমে এলাম। সব বড় বড় সিনিয়র কর্মকর্তা থেকে অনেকেই আছে। রাইহান আমার দিকে এগিয়ে আসে। আমার এক্স গার্লফ্রেন্ডের ছোট ভাই। এখন এরে শালা বলবো না ভাতিজা বলবো না কি বলবো? এখন যেই সম্পর্ক তাই বলতে হবে। কেমন আছেন? অনেক বছর পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর এমনভাবে ঘুরে ঘুরে দেখছো কেন? আমি কি মেয়ে মানুষ? ফুপা বলবো না ভাইয়া বলবো? একসাথে দুইটাই বলি।
ফুপা ভাইয়া, হি হি হি। কোন দোকানের চাল খান? এত সুন্দর আর হ্যান্ডসাম কিভাবে হলেন? আল্লাহ দিয়েছেন। তুমি তো দেখেছো আমার বাবাও এমন সুদর্শন ছিল। এই জন্য ফুপি আরও পাগল হয়ে গেছে। তা তো জানি না, তবে এই চেহারা দেখে অনেকেই ফিদা হয়ে যায়। এই যে এখানে আসার পর থেকেই সবাই কেমন করে ঘুরছে। আর তোমার ফুপির ফেসের দিকে দেখো, মনে হচ্ছে মেয়েগুলোকে কাছে চিবিয়ে খাবে। সত্যি করে বলেন তো, কয়টা গার্লফ্রেন্ড আছে? তোমার বোন যে ছেঁকা দিয়েছিল ওটার ক্ষত এখনো শুকায়নি। আর এখন তোমার ফুপি, তার জেদ ভালোবাসার কাছে পরাজিত হয়ে হার মেনে এখন তার কাছে বউয়ের বাইরে কোনো বাজে অভ্যাস নেই তো। কি যে বলেন না। বুঝে গেছি, কিন্তু এগুলো তো ভালো কথা নয়। তুমি কি নষ্ট হয়ে গেলা? আমার সামনে থেকে চলে যেতে নিলে ধরে বললাম, পালাচ্ছ কোথায়? আরে কোথাও না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। বদমাইশ, ভালো হয়ে যাও বুঝেছো, না হলে ভালো মেয়ে কপালে জুটবে না। মীরা স্টেজে ডাকছে, তাই গিয়ে তার পাশে চেয়ারে বসলাম। রাইহান পিছনে পিছনে এসে আমার পাশে চেয়ারে বসলো। বেশ কিছুক্ষণ পরে শ্বশুরমশাই বক্তব্য দেওয়ার সময় আমাকে আর মীরাকে তার পাশে ডাকলেন। আমরা দুজনে উঠে ওনার কাছে গেলাম। উনি আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, আমার মেয়ে মীরা, কম বেশি এখানের সবাই চেনেন। তার কাছে এই কোম্পানি হস্তান্তর করা হয়েছে। আজকের পর থেকে ওনার অ্যান্ড সিইও। আর পাশে যেই ছেলেকে, উনি আমাকে সিওও, চিফ অপারেটিং অফিসার এবং চিফ আর্কিটেক্ট হিসাবে পরিচয় করিয়ে দিলেন। কিন্তু যখন বললেন 30% শেয়ার আমার, তখন তো আমি আকাশ থেকে পড়লাম। এমি কি পাগল হলো নাকি? কি করছে এসব? নিশ্চয়ই মাথা ঠিক নেই। মীরা ম্যামের দিকে তাকাতেই একটা হাসি দিল। উনি আরও বললেন যে নতুন করে সব কিছু সাজাবে, নামকরণ থেকে সব কিছু। আর কিছু কথা বলে তার বক্তব্য শেষ করলেন। কিছুক্ষণ পরে পার্টি শেষ হয়। তোমার ফুপি তো সত্যি পাগল হয়ে গেছে। এই পাগলামির চিকিৎসা অন্য কোথাও নেই, শুধু আপনার কাছেই আছে। আপনি পারেন এমন পাগলামি দূর করতে। হি হি হি। বেশ বড় হয়ে গেছো আর দুষ্টুও হয়ে গেছো। অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে আসি। মীরা থেকে গেল, সন্ধ্যায় যাবে। আমি ভেবেছিলাম একটা ঘুম দিব, কিন্তু আর হলো না। আমি ঘুমিয়ে গেলাম, অনেক টায়ার্ড লাগছে। আচ্ছা, ঘুমান তাহলে। মীরা আমার বেডে শুয়ে গেল আর আমি বাইরে চলে আসি। তারপর সোফায় শুয়ে পড়ি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। ঘুম ভাঙলো আজানের ধ্বনিতে। উঠে অজু করে নামাজ পড়ে আসতেই দেখি মীরাও ঘুম থেকে উঠে গেছে। তারপর আবারও একটু ঘোরাঘুরি করে রাত 9টার দিকে বাসায় চলে যাই। পরের দিন চট্টগ্রামে এলাম। যেহেতু অনেক কিছুই আছে, ওগুলো নিতে হবে। দুজনে এসেছি, যেমন হাঁড়ি পাতিল, না মানে মজা করলাম। পোশাক আছে, ওগুলো নিতেই আসা। আমার 2টা ব্যাগ আর মীরা ম্যামের 4টা ব্যাগ, সেগুলো ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মীরার কিছু অফিসে কাজ আছে, তাই এখানে থাকতে হবে। আমরা দুজনে মীরার অফিসে চলে আসি। মীরা জেনারেল ম্যানেজার এবং চিফ অপারেটিং অফিসারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তারপর ওখানের কাজ শেষ করে রাতে ঢাকায় ফিরি। জান, কোম্পানির নাম কি দেওয়া যায়? মায়ের দেওয়া আর্কিটেক্ট। দূর, মজা করো না, বলো তো। আমি কি নাম দিব খুঁজে পাচ্ছি না। সময় দেন, এটা সময় নিয়ে ভেবে তারপর চেঞ্জ করতে হবে। রাতে শুয়ে শুয়ে ফেসবুকে রিলস দেখছি, তখন একটা অচেনা আইডি থেকে মেসেজ এলো। এটা কে হতে পারে? ইগনোর করি। মেসেজ ইগনোর করে আবারও রিলস দেখাই মনোযোগ দিলাম। না থাক, এবার ঘুমাই, ঘুমো পাচ্ছে। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে ডাটা অন করতেই অবাক হলাম। ওই আইডি থেকে মেসেজ এবং কল এসেছে। এটা ছেলের আইডি না মেয়ের আইডি বুঝতে পারছি না। যারা আমার কলিগ ছিল তাদের কাছে তো আমার নাম্বার আছে। মীরার সাথে তো রাতে কথা হয়েছিল। দেখি অনেকগুলো মেসেজ দেখে বেশ অবাক হলাম। হাল জানার মেসেজ। সে এমনভাবে ফোন দিয়েছে আমার সাথে দেখা করতে চাইছে, কিন্তু আমার সাথে তার কি কাজ? কোনোভাবেই দেখা করা যাবে না। দেখা গেল আমাকে ফাঁসি দিতে পারে। নিশ্চয়ই শয়তানি কোনো প্ল্যান আছে। জাস্ট কেন দেখা করবে বলে রিপ্লাই দিলাম। ওমা, দেখি সাথে সাথে শিন। এমনি দেখা করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বেশি কিছু জিজ্ঞেস করলাম না, শুধু বললাম
কোথায় দেখা করতে চান? তুমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করো, তবে জায়গাটা একটু নিরিবিলি হলে ভালো হয়। নিরিবিলি জায়গায় কেন? আপনার সাথে একা দেখা করার মতো সাহস আমার এখনো হয়নি। ভয় পাচ্ছ? আপনাকে না, আপনার প্ল্যানকে। আপনাকে আমি যতটুকু চিনি তাতে সাবধান থাকাই ভালো। সবসময় আমাকে খারাপ ভাবো কেন? কারণ অভিজ্ঞতা ভালো না। যাই হোক, পাবলিক প্লেসে দেখা করতে চাইলে বলেন। ঠিক আছে, একটা ক্যাফেতে আসো বিকেল 5টায়। ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিন। পাঠাচ্ছি। মনে মনে বললাম, হঠাৎ আবার কি হলো? বিয়ের খবর শোনার এতদিন পর কোনো কথা নেই, আর এখন হঠাৎ দেখা করতে চাইছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে যাই হোক, এবার একা যাব না। দূর থেকে হলেও দূর থেকে হলেও কাউকে সঙ্গে রাখতে হবে। বিকেল 5টায় তার দেওয়া লোকেশন অনুযায়ী ক্যাফের সামনে এলাম। এখনও ফারজানা আসেনি। একটু বসতেই ফারজানা উপস্থিত হয়। এসে সামনের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে এত ভয় পাও কেন? আপনি কেন ডেকেছেন তা বলুন। তুমি কি সত্যি ফুপিকে বিয়ে করবে? সম্ভবত বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, তাই এটা জানেন। আর শুধু এটা জিজ্ঞেস করার জন্য তো একা দেখা করতে বলবেন না, সেটা বুঝতে পারছি। তুমি কি ফুপিকে ভালোবাসো? এটার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। আপনি আর কিছু বলবেন? বাহ, এখন দেখি অনেক সাহস হয়ে গিয়েছে, অনেক কথা বলতে শিখেছো। ভালোবাসতাম, তাই আপনার সামনে ওভাবে থাকতাম। না হলে আমি কখনোই দুর্বল ছিলাম না। আমাকে ঘৃণা করো? তার এখন প্রয়োজন পড়ে না। ঘৃণা করতে গেলেও তো মনে পড়বে। সত্যি বলতে এখন আপনাকে নিয়ে ভাবার সময় আমার নেই। আপনি কি এই বলতেই দেখা করতে বলেছেন? বিয়েটা না করলে হয় না? ফারজানার কথা শুনে এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। উঠে গিয়ে বললাম, ভালোবেসে ভালোবাসা পাইনি, কিন্তু না ভালোবেসেও ভালোবাসা পাচ্ছি। কিভাবে ছেড়ে দিই? একসাথে থাকতে গেলে বিয়ে অনেক জরুরি। আমার যা পছন্দ তা আমি নিয়েই সারি, যেভাবে হোক আমি সেটা হাসিল করেই নিই। মৃদু হেসে বললাম, লাভ হবে না। আপনি ভালো করেই জানেন আমার কিছু হলে আপনার প্রতি আপনাকে ছাড়বে না। আর এখন যদি আপনি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন, বা আপনি না করলেও এমনি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাও আপনার উপর দোষ পড়বে। কারণ আমি আপনার সাথে দেখা করতে আসার আগে আপনার ফুপিকে বলে এসেছি। এখন দেখি মেয়েদের পেছনে লুকোনো শুরু করেছো। আপনি তা আপনি তা ভাবতে পারেন, তবে আমি আবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে বেশি পছন্দ করি। আপনাকে ভালোবাসতাম, তাই আপনাকে কিছু বলিনি এবং আপনার কিছু করিনি। না হলে আপনার কি করতাম আমি নিজেও জানি না। আপনি যা যা করেছেন সেসব আমার খুব ভালোভাবেই মনে আছে। আমি এমন কিছু করব যে তোমাদের বিয়ে হবে না, ফুপি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। মৃদু হেসে বললাম, আপনি ট্রাই করতে পারেন, তবে আমি না ফাঁসলেও আপনি কিন্তু আপনার পরিবারের কাছে মান হারাবেন। আপনার আপনার দাদা, অর্থাৎ আমার হবু শ্বশুরকে তো ভালো করেই চিনেন। সে কেমন রাগী লোক। ফারজানা চুপ করে আছে। তুমি আমাকে খুব হালকাভাবে নিচ্ছ। না, বরং খুব গুরুত্ব দিয়েই কথা বলছি। কারণ আপনি কি করতে পারেন সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে সাবধান হয়ে যাও, আমি যা চাই সেটা না হওয়া পর্যন্ত ছাড়ি না। ছোট একটা সমস্যা আছে। কি সমস্যা? এবার আপনার প্রতিপক্ষ আমি একা নই, আপনার ফুপিও আছে। আর আপনার ফুপির জেদ সম্পর্কে আপনার থেকে ভালো আর কে জানে? তুমি খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছো। আত্মবিশ্বাস না, অভিজ্ঞতা। তাহলে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। অবশ্যই দেখা যাবে। ফারজানা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে ঝুঁকে ধীরে ধীরে বলল, একটা কথা মনে রেখো, আমি হারতে পছন্দ করি না। মীরা ম্যাম ফারজানার পিছন থেকে কাঁধে হাত রেখে বলল, দেখো মামুনি, যা হারিয়ে ফেলেছো সেটা ফিরে পেতে চেও না। শুধু শুধু জেদ করাই হবে। তোমার কাছে অপশনের অভাব নেই, তুমি সেগুলো বেছে নাও। মীরার কণ্ঠ শুনে ঘাবড়ে গেছে, এমনকি মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে হয়তো ভাবেনি মীরাকে সাথে করেই নিয়ে আসবো। না আসলে ফুপি, মজা করছিলাম আর কি। তা যেন মজা পর্যন্তই থাকে, এর থেকে বেশি হলে তোর কি হবে তা কল্পনাও করতে পারবি না। বসো, কফি খেতে খেতে কথা বলো। মীরা ফারজানার পাশের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল।
এমন হাসি দেখলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। দুজনে নিজেদের পছন্দ মতো কফি অর্ডার দিলাম, কিন্তু ফারজানা চুপচাপ আছে। বেচারি বাঘের মতো হুঙ্কার দিয়ে ভয় দেখাচ্ছিল, কিন্তু এখন বেড়ালের মতো হয়ে গিয়েছে। তুই কিছু খাবি না? একটা কোল্ড কফি। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাই। তারপর একটু পরে কফি আসে। ফারজানা খেয়ে উধাও, তার মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। এই যে, বিল দেন। কিপটা, ওয়েট, তোমার কিপটা আমি ভালোভাবেই বের করব। আমি মৃদু হেসে মাথা নাড়ালাম। আমি আগামীকাল থেকে অফিসে যেতে শুরু করব। আপনি? আমিও যাব। সবকিছু বুঝে নিতে হবে না? হুম। তারপর আড্ডা দিয়ে চলে এলাম। তার পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু। এর মাঝে 1 সপ্তাহ গেল। আজকে আমাদের বিয়ে হলো। বেশ ধুমধামের সাথেই বিয়ে হয়েছে। কাবিনের কথা নাই বলি, ওটা শুনে লাভ নেই আপনাদের। দুজনেই আমাদের বাসায় এলাম, তাছাড়া তো আর কেউ নেই। এই বাসাও সুন্দর করে সাজানো হয়েছে। গ্যারেজে গাড়ি রেখে বাসার ভিতরে এলাম, দেখি দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে কোলে নিতে বলছে। বাসর রাতের বদলে কি দিনে বাসর সারার ইচ্ছে হয়েছে? বাসর বাদ দেন, আগামীকাল একজন ক্লায়েন্ট আসবে, প্রিপারেশন নিতে হবে। কোমরে হাত দিয়ে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। লাল বেনারসিতে অনেক সুন্দর লাগছে, আর ভারী ভারী গয়নাগাটি তো পরেই আছে। কাছে গিয়ে কোলে তুলে নিলাম। লজ্জায় বুকে মুখ লুকালো। সত্যি আমাদের বিয়ে হয়ে গেল? আমার কাছে তো স্বপ্নের মতো লাগছে। তাই? তাহলে স্বপ্নেই ভাবতে থাকুন। এই দেখুন, প্রোটেকশন কিন্তু নেই। বন্ধুরা থাকে, তারাই এমন করে, কিন্তু কেউ তো নেই। প্রয়োজন নেই। রাহান কি বলে জানো? কি বলে শুনি? খুবই তাড়াতাড়ি একটা বিয়ে করে মেয়ে নাও। আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। না না, মেয়ে নিব ঠিক আছে, কিন্তু ওই রকম হারামজাদাকে আমার মেয়ের বর বানাবো? কখনোই না। বেডরুমে এসে বিছানায় শুয়ে দিলাম। পুরো রুমে ফুলের গন্ধ, পিছনে গোলাপের পাপড়ি দিয়ে লাল করে রেখেছে বিছানা। তারপর কি হলো? সত্যি কি হলো? এত তাড়াতাড়ি হয়ে গেল? না, কিছু হয়নি। বিছানা থেকে উঠে গয়না খুলছে, আমি খুলতে সাহায্য করলাম। ঘুরে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর চোখে চোখ রেখে বলল, কত স্বপ্ন, কত চাওয়া, কত অপেক্ষার পর আজ তোমাকে পেলাম। জানো, আমি সব সময় শক্ত থাকার অভিনয় করেছি, কিন্তু আজ আর অভিনয় করতে পারছি না। তোমাকে ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ ছিলাম। 4 বছর ধরে নিজেকে অনেক বুঝিয়েছি, অনেকবার ভেবেছি তোমাকে ভুলে যাব, কিন্তু যতবার ভুলতে চেয়েছি ততবারই তোমাকে আরো আরো বেশি করে অনুভব করেছে। মীরার চোখে একদিকে আনন্দ, অন্যদিকে কষ্ট। কপালে একটা চুমু দিয়ে নিজের কাছে টেনে বুকের সাথে জড়িয়ে ধরলাম। চুপচাপ জড়িয়ে ধরে রেখেছে, এমন মনে হচ্ছে কান্না করছে। একটু পরে ছেড়ে দিয়ে ঠোঁটের উপর ঠোঁট রাখতেই রেসপন্স করে। শুরু হলো কিস, তারপর ডিসমিস। সরেন মেয়েরা, গল্প এখানেই শেষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না করলে আপনার যৌবনের উপর ঠাডা পড়বে, মনে রাখবেন।